ঠিক আছে, আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে বিমলার অভিমান। আমরা আজকে আলোচনা করছি পঞ্চম শ্রেণীর। যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে বিমলার অভিমান। কবির নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? কবিতাটির নাম হচ্ছে বিমলার অভিমান। কবির কি নাম বললাম? কবির নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য। আমরা জানি যে কোনো কবিতা যখন আমরা আলোচনা করি কিংবা যে কোনো কবিতা যখন আমরা পড়ি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা তৈরি করা। তাতে কবির বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, বিভিন্ন রকম তার কল্পনা, বিভিন্ন রকম তার বোধ, বিভিন্ন রকম তার কাজের বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে দু চার কথা আলোচনা করব। এরপরে সরাসরি আমরা কবিতার সংক্ষেপে বিষয়বস্তুতে চলে আসব। তারপরেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনায় আসব। তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা হচ্ছে সেই কবিতাটির নাম হচ্ছে বিমলার অভিমান। কবির নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য। আমাদের লেখাই হয়েছে, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে এই কবি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? হাওড়া জেলায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ হাওড়া জেলায়। এবং এই কবি কিন্তু এদিকে লেখা আছে সংস্কৃত কলেজে তিনি ছাত্র ছিলেন এবং ছাত্র থাকা তিনি তো ছিলেন খুব একটা মেধাবী ছাত্র। সেই সময়ে তিনি কি অনেক মূল্যবান এই বিখ্যাত কবির, একজন শিশু সাহিত্যিকের বিখ্যাত লেখাগুলির মধ্যে, বিভিন্ন কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দেখো আমরা এখানে লিখেই দিয়েছি পরিষ্কারভাবে বোঝার জন্য। তোমরা টেক্সট বইয়ের মধ্যেও এগুলো পেয়ে যাবে, তবু আমাদের বলার প্রয়োজন আছে, সেই জন্য আমাদের বলতে হয়। বালক পাঠ, শিশু পাঠ, শিশুরঞ্জন রামায়ণ, বাঙালির ছবি, ছেলে খেলা, তারপর তিনি কবিতা কুসুম, সুখবোধ, নীতিপাঠ, এই গ্রন্থগুলি তিনি লিখেছিলেন। তাহলে আমরা যে গ্রন্থগুলি লিখেছিলেন সেগুলোর আমরা আরেকবার যদি আমরা সেই সম্পর্কে চলে আসি, তাহলে তিনি শিশুপাঠ, বালক পাঠ, শিশুরঞ্জন রামায়ণ, ছেলে খেলা, বাঙালির ছবি, কবিতা কুসুম, সুখবোধ ব্যাকরণ, নীতিপাঠ, বাঙালির ছবি ইত্যাদি গ্রন্থগুলি লিখেছিলেন। তারই পাশাপাশি যে মূল্যবান বিষয়টি হচ্ছেন তিনি সখা নামক পত্রিকার সম্পাদক ছিলেন। তাতেই বোঝা যাচ্ছে কবির খ্যাতি, তাতেই বোঝা যাচ্ছে কবির সুনাম। এগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। শুধু তাই নয়, সখা পত্রিকার সম্পাদক ছিলেন, শুধু তাই নয়, তার পাশাপাশি মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদকও ছিলেন। তাতেই বোঝা যাচ্ছে কবির শিশু সাহিত্যিক হিসাবে তার খ্যাতি কতটা এবং শিশুদের নিয়ে কতটা তাৎপর্যপূর্ণ কবিতাগুলো লিখেছেন। তার বিষয়ে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনাও আমাদের কাছে থাকছে না। কেননা এতগুলি যে শিশু পাঠ্য গ্রন্থগুলো লিখেছেন তারই পাশাপাশি সখা পত্রিকার সম্পাদকও ছিলেন এবং তারই পাশাপাশি কি বলা হয়েছে মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক দায়িত্বও পালন করেছেন। এদিক থেকে আমরা বলতে পারি যে কবি হিসাবে তার খ্যাতি বাংলা সাহিত্যে এক ভালো ধরনের তার সুনাম রয়েছে এবং কবি খ্যাতি রয়েছে। এবং তারই পাশাপাশি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সে দিক দিয়ে আমরা যদি চলে যাই তাহলে তার বিষয়টা আমাদের কাছে তার সেই ধারণাটা আরও স্পষ্ট হয়ে উঠবে। এখানে বিমলার অভিমান কবিতাটিতে নবকৃষ্ণ ভট্টাচার্য কি বলতে চেয়েছেন এবং কি দেখিয়েছেন সেই বিষয়টা আমরা এবারে আলোচনায় আসব। আমরা কবি পরিচিতি, তার গ্রন্থসমূহ এবং তিনি কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন, কবি কোথায় পড়াশোনা করেছিলেন, এসব সম্পর্কে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন এ সম্পর্কে আমরা কিন্তু আলোচনায় এলাম। এরপরেই কিন্তু আমরা কি চলে আসব যে বিমলার অভিমান কবিতাটিতে নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের কাছে কি উপস্থাপন করেছেন, কি বুঝিয়েছেন এবং আমাদের এই যে সরল শিশু সন্তানদের প্রতি তার মানবিকতাটা কতটা এবং একজন
সরল শিশুর মনের মধ্যে কী ধরনের একটা মানসিকতা থাকতে পারে, তাদের মধ্যেও যে একটা নীতিবোধ আছে, তাদের মধ্যেও যে একটা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে না জানার মতো কিছু নেই। এটা পড়তে পড়তেই আমাদের একেবারে মাথার ভিতরে ঢুকে যাবে এবং ঢুকতে ঢুকতে এর মধ্যে কত বিষয় যে আমাদের কাছে চলে আসবে সেটা কিন্তু না আমরা কবিতাটি সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করতে না করলে বলতে পারবো না। দেখো, প্রথমেই বলা হয়েছে এই কবিতাটিতে, একটু সংক্ষেপে আলোচনা করার পর কবিতাটির বিষয়বস্তুতে আমরা চলে আসব, যে খাবো না তো আমি। এই কবিতাটিতে বিমলার অভিমান কবিতাটির নবকৃষ্ণ ভট্টাচার্য যে এখানে বিমলার অভিমানের কারণটি কি সেই বিষয়টি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এখানে বিমলার অভিমানের কারণটি কি? প্রথমেই তিনি খাবো না তো আমি, অর্থাৎ বিমলা খাবে না। কি খাবে না? ক্ষীর খাবে না। এই প্রসঙ্গ তুলে একজন সরল শিশুর মনে, অর্থাৎ বিমলার মনের মধ্যে কি অভিমান জন্মেছে এবং তিনি কেন খাবে না সেই প্রসঙ্গটি তুলে ধরেছেন আমাদের কাছে। সেটা কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এবং তিনি কেন ক্ষীর খাবে না, এখানে কবি বলতে চেয়েছেন যে কবি একদিক থেকে একজন সরল শিশুর অর্থাৎ একজন বিমলার অভিমানের কারণটি বুঝিয়েছেন, অপর দিক থেকে ছেলে এবং মেয়ে এদের মধ্যে একটু তফাৎ বা পার্থক্য দেখানো হয় আমাদের সমাজের ক্ষেত্রে। আমরা জানি ছেলেদের আমাদের সমাজে বেশি আদর দেওয়া হয়, সব কিছুতে একটু মানে সব দিক থেকে ব্যবহারটাও কিন্তু একটু বেশি দেওয়া হয়। মেয়েদের কিন্তু একটু কম আদর করা হয় এবং সব দিক থেকে তাদের প্রতি একটু অবিচার করা হয়। এই প্রসঙ্গ তুলে কবি বিমলার অভিমান কবিতাটি প্রসঙ্গ তুলেছেন। কেন বিমলা খেতে চাইছেন না? যে কবি এখানে বলতে চাইছেন তার দাদা এবং তার ভাই এদেরকে তার মা বেশি করে খাবার অর্থাৎ ক্ষীর দিয়েছে, কিন্তু এখানে কবি বলতে চাইছেন যে বিমলার মা কিন্তু এখানে বিমলাকে কিন্তু কম ক্ষীর খেতে দিয়েছে। সেটা কিন্তু প্রথমেই প্রশ্নই তুলে দিয়েছেন বিমলা যে খাবো না তো আমি, কেননা তার দাদা এবং ভাইদের বেশি পরিমাণ করে ক্ষীর খেতে দিয়েছে, তাকে নামে মাত্র খুব অল্প পরিমাণে ক্ষীর খেতে দিয়েছে। এতে তার অভিমান জন্মেছে, তার দুঃখ হয়েছে, তার মনের মধ্যে কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে সে প্রসঙ্গটাও কবি নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের কাছে স্পষ্টভাবেই তুলে ধরেছেন। কীরকম? আমরা এখানে তার মা বাড়ির সমস্ত কিছু অর্থাৎ একটা পরিবারের সমস্ত কিছু সকলের যে ফরমাস, যে বাড়ির সকলের যে আদেশ, সেগুলো কিন্তু সব কিছুটা কিন্তু বিমলার মা এখানে বিমলাকে দিয়েই কাজ করান। যেমন পুজোর জন্য ফুল এনে দেওয়া কবি বলছেন তখনও কিন্তু বিমলার প্রিয়জন যখন কোনো দুরন্ত খোকা যখন কেঁদে ফেলে তখন তাকে সামলানো তার দায়িত্ব কিন্তু বিমলাকেই করতে হয়। যদি কোনো নটে শাক কোনো ছাগলে খেয়ে ফেলতে চায় কিংবা ফেলে, তখন কিন্তু তাকে তাড়িয়ে দেওয়ার দায়িত্বটাও কিন্তু বিমলাকেই করতে হয়। এমনকি তার দাদা যখন খেতে বসে খাবার খায় তখন নুন এনে দেওয়ার জন্যও কিন্তু বিমলাকেই সেই কাজ কিন্তু সামলাতে হয়, তাকেই পাঠিয়ে দেওয়া হয় তার মা এসব কাজ করান। এবং যখন পানের মধ্যে যখন ঝাল লাগে তখন চুন এনে দেওয়ার কাজও কিন্তু তাকেই করতে হয়। কাকে করতে হয়? বিমলাকে করতে হয়। অর্থাৎ তার দাদা এবং ভাই দুজনে বেশি পরিমাণে ক্ষীর খাবে এবং তিনি কম পরিমাণে পাবে, এবং ওই পরিবারের তার মা সমস্ত রকম কাজগুলো কিন্তু বিমলাকে দিয়েই করায়। এবং খাবার সময় তিনি কেন কম পরিমাণে পাবে? তার এক দাদা এবং এক ভাই যারা কিন্তু বেশি পরিমাণে ক্ষীর খাবে, তার মার কাছে তো বিমলাও তাদের সমান, তিনিও তো তারই সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক। এখানে কবি বলতে চাইছেন যে সকলের প্রতি সমান আদর দেওয়া উচিত এবং খাবার এবং অন্যান্য প্রসঙ্গগুলো তাদেরকে সমান চোখে দেখা উচিত। কিন্তু এই অনুচিতটা কিন্তু এক দিক থেকে সমাজ ব্যবস্থার দিক থেকেও
ছেলেদের চেয়ে মেয়েরা যে কম আদর পায় সেদিকে প্রশ্নটাও তুলেছেন। এবং তার মা যেহেতু মেয়ে ছেলে, কিন্তু তারও একটা উচিত ছিল তার সন্তানদের সকলকে সমান চোখে দেখা। এই যে তাদেরকে সমান চোখে না দেখাটা কিন্তু তার পক্ষে কিন্তু একটা ভালো দিক বিমলা মনে করে না। কেন মনে করে না? যে তিনি মনে করেন, যে বিমলা মনে করেন যে তার দাদা এবং ভাইয়েরা বেশি পরিমাণে ক্ষীর খাবে, তাকে কম পরিমাণে দেওয়া হবে এবং সমস্ত বাড়ির কাজ, বাড়ির আদেশ, বাড়ির ফরমাস, সমস্ত কাজগুলো সামলাতে হয় বিমলাকে দিয়ে। আর যখন ওই খাবারটি আসে, খাবারটি দেওয়া হয়, তখন কিন্তু তার দুই ভাই এবং এখানে বামি, স্বামী, রাধু, মাধু ইত্যাদি প্রসঙ্গ আনা হয়েছে, অর্থাৎ অন্যান্যরাই বেশি খাবার খাবে। এটা তো কিন্তু মোটেই ঠিক নয়। এখানে বিমলা নিজেই বলেছেন যে বিমলা বাঁচুক আর মরুক সেদিকে তাকাবার কোনো জো নেই, কিন্তু তাকে এই কাজগুলো করতেই হবে। কিন্তু খাবার সময় কেন কম পাবে? এখানে কি তাকে মেয়ে বলে কম দেওয়া হচ্ছে, না তাকে সন্তান বলে ভাবা হচ্ছে না? তার দাদা এবং ভাইরা বেশি পরিমাণে খাবার পাবে এবং রামু, এখানে যে রামি, স্বামী, রাধু, মাধুদের কথা বলা হচ্ছে, তারাও কেন এই প্রসঙ্গটা তাদেরও তোলা হচ্ছে? এখানে কিন্তু বিমলার কথাটাই তো মোটেই ভাবা হচ্ছে না। এতটা পরিশ্রম করে সব কিছু সামলাচ্ছে, সব কিছু কাজ করাচ্ছে তার মা, কিন্তু তাকে খাবার বেলায় কিন্তু তাকে কি অল্প পরিমাণে দেওয়া হচ্ছে, সেটা প্রশ্ন ওঠার ব্যাপারই রয়েছে। কেননা প্রশ্ন না উঠলে, অর্থাৎ এখানে বিমলার অভিমানের কারণটি স্পষ্ট হয়ে উঠছে। বিমলার মধ্যেও একটা যে দুঃখবোধ, তার মনের মধ্যেও যে কষ্ট অনুভব করছে, সেটা কিন্তু সে হৃদয়ে উপভোগ করছে। এই কারণটি কিন্তু কবি হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন এবং আমাদের কাছে প্রতিস্থাপন করেছেন, যে আমাদের কাছে মানে দেখিয়ে দিতে চাইছেন যে এখানে ছেলে এবং মেয়েদের বৈষম্যটা কীভাবে তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে পার্থক্যটা কিভাবে তুলে ধরা হয়েছে। আজকাল তো আমরা দেখছি যে কোনো প্রসঙ্গে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো তফাৎ বা পার্থক্য দেখানো হচ্ছে না। ছেলেরাও শিক্ষকতার কাজে যুক্ত আছে, মেয়েরাও আছে। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এরোপ্লেনের পাইলট, রেলের ড্রাইভার, যে কোনো কাজের ক্ষেত্রেই দেখো না, যে কোনো কাজের ক্ষেত্রেই, কিংবা সেনাবাহিনীর কাজে কিংবা পুলিশের কাজে, যে কোনো কাজেই কিন্তু মেয়েরা ছেলেদের চেয়ে কম নয়। কিন্তু ছেলেরা যা পারে মেয়েরাও তা করতে পারবে। কিন্তু এখানে যে তিনি মেয়ে বলে তার ভাইদের চেয়ে কম পাবে, এটা কিন্তু মোটেই যুক্তিযুক্ত নয়। শেষ স্তবকে আমাদের কি বুঝিয়ে দিতে চাইছেন কবি? শেষ স্তবকে কবি আমাদের বুঝিয়ে দিতে চাইছেন যে দুই ধারে সোনার চূড়ো, মাঝে যেন ছাইয়ের নুড়ো। অর্থাৎ দুই ধারে সোনার চূড়ো বলতে একদিকে বড় ভাই, সে বেশি, যেহেতু সে বড় ভাই, সে বেশি পাবে, সে বেশি খাবে, এবং ছোট ভাই যেহেতু সে ছোট বলে সে বেশি পাবে, সে বেশি খেতে পাবে। কিন্তু তার মাঝে কে রয়েছে? তার মাঝে রয়েছে বিমলা। সে যেন ছায়ের নুড়োর মতো, সে যেন মানে অল্প পরিমাণে খেতে পাবে, তাদের কাছে কিছু নয়, তাদের কাছে কেবলমাত্র অবহেলার পাত্র হিসাবে তাকে দেখানো হচ্ছে। সেই জন্য দুদিকে সোনার চূড়োর কথা বলা হয়েছে। একদিকে বড় ভাই বেশি খাবে বড় বলে, একদিকে ছোট ভাই খাবে ছোট বলে, এবং মাঝখানে কাকে? বিমলাকে রাখা হয়েছে। সে কম পরিমাণে ক্ষীর পাবে, তাই তিনি অবহেলার পাত্র হয়ে উঠছেন তার মায়ের কাছে এবং সমাজের কাছে, তার দাদাদের কাছে। অর্থাৎ সমস্ত কাজগুলোই যখন বিমলাকে করতে হচ্ছে, তাকে দিয়ে ফরমাস করা হচ্ছে, তাকে আদেশ করা হচ্ছে, তিনি সমস্ত কিছু কাজেই সামলাচ্ছেন, কিন্তু খাবার বেলায় তাকে নামে মাত্র ক্ষীর দেওয়া হচ্ছে। এটাই কিন্তু অমানবিকতার পরিচয় পাওয়া যাচ্ছে আমাদের সমাজের কাছেও। এবং ছেলে এবং মেয়েদের মধ্যে তারতম্য, যে বৈষম্য, এগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে যে ছেলেদের যে মেয়েদের একটু অবহেলার পাত্র হয়ে ওঠে, সেই জন্য এখানে বিমলার অভিমান জন্মাতে বাধ্য, এবং বিমলার অভিমান নামকরণটাও সার্থক। কেননা অভিমান হওয়ারই কথা, দুঃখ পাওয়ারই কথা, কষ্ট পাওয়ারই কথা। কেননা এরকম তারতম্য বা এরকম পার্থক্য দেখানো তাদের মধ্যে করা উচিত নয়। তার মায়ের পক্ষেও এটা কিন্তু যুক্তিযুক্ত হয়নি। সমাজের কাছে আমরা দেখছি আজকালকার সমাজে যেভাবে ছেলে এবং মেয়েদের পার্থক্য করে দেখানো হচ্ছে, ছেলেদের যেরকম পরিমাণ আদর যত্ন পায়, খাবার পায়, মেয়েরা সেরকম তাদেরকে আদর যত্ন, খাওয়ার ব্যবস্থাও তেমন একটা করা হয় না। তাদের মধ্যে একটু যেন নিচু চোখে দেখা হয়। সেই জন্য
এখানে বিমলার মধ্যে একটু অভিমান জন্মেছে, তার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। তাই এখানে নবকৃষ্ণ ভট্টাচার্য স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন বিমলার অভিমান কবিতাটি একেবারে যথার্থ এবং সার্থক হয়েছে, এদিক থেকে আমাদের কোনো দ্বিমত নেই। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা নয়, আমি কবিতাটি একবার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করিয়ে দিচ্ছি। প্রশ্ন উত্তর পর্বটা কিন্তু পরের দিন আমরা আলোচনা করব, খুব বেশি সময় লাগবে না, তোমরা একটা মন দিয়ে শোনো। আর একটি প্রশ্ন থাকার কোনো কথা নয়, কোনো সহায়ক বইয়ের প্রয়োজনও ঠিক প্রয়োজন হবে না যদি তোমরা টেক্সটটা একটু খুলে একটু পড়ো, ঠিক আছে। যেভাবে আলোচনা করে দিলাম, যেরকম বিষয়টা আমরা বিষয়বস্তুটা আমরা বিশ্লেষণ করলাম, তাতে মনে হচ্ছে যে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। দেখো, বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবি। খাবো না তো আমি, এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? আমি বলতে বিমলাকে বোঝানো হচ্ছে। পরিষ্কারভাবে বিশ্লেষণ করে দিয়েছে, আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর। দাদাকে বেশি পরিমাণে ক্ষীর খেতে দেওয়া হয়েছে, অতখানা অবনীর। অবনীর হচ্ছে এখানে বিমলার ছোট ভাই, ঠিক আছে। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই, খাবো না তো আমি। তাহলে পরিষ্কারভাবে যে আলোচনা করলাম সেই প্রশ্নই চলে আসছে যে আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামই, কেবল নামে মাত্র তাকে ক্ষীর দেওয়া হয়, সেই জন্য তিনি খেতে চাইছেন না। বারে বারে খাবো না তো আমি কথাটি চলে আসছে। ফুল আনিবার বেলায় যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। এখানে সোনামণি, এখানে ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। অর্থাৎ ফুল যখন পূজা করার প্রয়োজন হয় তখন ফুল এনে দেওয়ার জন্য কিন্তু এখানে কাকে ডেকে পাঠানো হয়? বিমলাকে ডেকে পাঠানো হয়। কান্দিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলাও ও বিমলা নে একবার। অর্থাৎ একটু দুরন্ত খোকাকে কেউ সামলাতে না পারলে শেষ পর্যন্ত কাকে দিয়ে সামলানো হয়? তাকে তো বিমলাকে দিয়ে তাকে সামলে নিতে হয়। ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। এখানে মা বলতে এখানে বিমলাকেই বোঝানো হচ্ছে, যা মা একবার। এখানে তার মা মেয়েকে বলছে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। অর্থাৎ ছাগলে যখন নটে গাছ খেয়ে ফেলে তখন কিন্তু সেটিকে তাড়িয়ে দেওয়ার জন্য, ছাগলটিকে তাড়িয়ে দেওয়ার জন্যও কিন্তু বিমলাকেই পাঠিয়ে দেওয়া হয়। দাদা বসিয়াছে খেতে, দাও তো মা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। দেখো, দাদা যখন খেতে বসেছে তখন নুন এনে দেবার বেলাও কিন্তু কাকে পাঠানো হচ্ছে? বিমলাকে। পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। পানটা যখন ঝাল লাগে তখনও কিন্তু বিমলার কথাই মনে পড়ে এবং তাকে দিয়েই আনা হয়। যার যত ফরমাস সব তুমি করো, যার যত আদেশ, যার যত ফরমাস সমস্ত কিন্তু তুমি বলতে এখানে বিমলাকে বোঝানো হচ্ছে। যার যত ফরমাস সব তুমি করো, অর্থাৎ বিমলাকেই করতে দেওয়া হয়। তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। অর্থাৎ বিমলা যে বাঁচুক আর মরুক সেদিকে দেখার কোনো বিষয় নেই। খাবারটি আসে যেই আর তার মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি স্বামী, খাবো না তো আমি। যখন খাবার চলে আসে তখন কিন্তু অন্যদের প্রসঙ্গ চলে আসে। যখন কাজ হয়, কাজের প্রয়োজন হয়, আদেশ হয়, ফরমাস হয়, তখন সমস্ত কাজটা কিন্তু বিমলাকে করতে হয়। আর যখন খাবারটি চলে আসে তখন তার বড় ভাই বেশিরভাগ খাবে, তার ছোট ভাই ছোট বলে তিনি বেশি খাবে। এমনকি কি বলা হয়েছে, আবার রাধু মাধুর বামি স্বামীদের কথা মনে পড়ে। সেই জন্য এখানে বিমলার অভিমান, বিমলার ক্ষোভ, বিমলার দুঃখ, বিমলার কষ্ট হচ্ছে। কেননা সমস্ত কাজ যখন তাকে করতে হচ্ছে, সমস্ত তার পরিবারের কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে এবং খাবার বেলা তিনি যে ছেলেদের চেয়ে মেয়ে বলে তাকে কম দেওয়া হবে কেন? এমনকি অন্যদেরও এই সমাজ ব্যবস্থায় বেশি প্রাধান্য দেওয়া হবে কেন? মেয়েদের কি তাহলে ছেলেদের চেয়ে তাদের সম্মান সমাজে কম, না তার মায়ের কাছে তার আদরও কম? এই প্রসঙ্গগুলো বারে বারে চলে আসছে। সে কারণে বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছে, কোনো প্রশ্ন থাকার কথাই নয়। এখানে দাদা বড়, বেশি বেশি খাবে দাদা, তাই এখানে স্পষ্ট আগেই আলোচনা করলাম, দাদা বড় বলে তাকে বেশি বেশি খেতে দেওয়া হবে ক্ষীর। অবু বেশি খাবে, আহা সেটি ছোট ভাই। অবু হচ্ছে এখানে অবনী, ছোট ভাই, তিনি ছোট বলে তাকেও বেশি খেতে দেওয়া হবে। দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো। এটা
একটা গুরুত্বপূর্ণ লাইন দুটো। দুধারে সোনার চুড়ো বলতে একদিকে বড় ভাই সে বেশি ক্ষীর খাবে, আর একদিকে ছোট ভাই ছোট বলে সে বেশি ক্ষীর খাবে। অর্থাৎ দুধারে যেন সোনার চূড়ো এবং মাঝেতে ছাইয়ের নুড়ো, এবং মাঝে যেন বিমলা রয়েছে, তিনি যেন শুকনো খড়ের পরিণত একটা আটিতে পরিণত হয়েছে। তাকে প্রাধান্যও কম দেওয়া হচ্ছে, তাকে খেতেও কম দেওয়া হচ্ছে, তাকে অবহেলার পাত্র হিসাবে দেখানো হচ্ছে এই ছাইয়ের নুড়ো অর্থাৎ বিমলাকে। অর্থাৎ দুধারে সোনার চূড়ো, দুই ভাইকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই বুঝি বিমলার কমে গেছে দামই। তাই মনে হচ্ছে যে বিমলার মান সম্মান, বিমলার ব্যবহার, বিমলার প্রতি আদর যত্ন সমস্ত কিছুই কমে গেছে। সেই জন্যই হয়তো তাকে প্রাধান্য কম দেওয়া হচ্ছে। খাবো না তো আমি, সেই জন্য এখানে বিমলা খেতে ইচ্ছে প্রকাশ করছে না, কেননা তার প্রতি একটি অবিচার করা হচ্ছে। তার মানবিকতাটাকে কিন্তু এই মানবিকতার দিকটাকে একটা খর্ব করা হচ্ছে, তার প্রতি যেন একটা সুবিচার করা হচ্ছে না। অর্থাৎ এই কবিতাতে এই পর্যন্তই, এখানে খাবো না তো আমি, এই কারণে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য বিমলার অভিমানের নামকরণটি সার্থকভাবেই দিয়েছেন। সেই জন্য এখানে বিমলা খেতে ইচ্ছে প্রকাশ করছে না। তিনি দুঃখ পাচ্ছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তার প্রতি অবিচার করা হচ্ছে। এখানে সমাজ ব্যবস্থার দিক থেকেও তুলে ধরা হলেও ছেলে এবং মেয়েদের বৈষম্যকে তুলে ধরা হচ্ছে, ছেলে এবং মেয়েদের একটা তফাৎ এখানে দেখতে পাচ্ছি। এবং তার মা যে তাদের পরিবারের মধ্যে সমস্ত কিছু কাজ তাকে দিয়ে সামলাচ্ছে, এবং তার দাদা এবং ভাইদের বেশি খাবার দিচ্ছে, ক্ষীর খেতে দিচ্ছে, তাকে কম দেওয়া হচ্ছে, এবং অন্যান্যদের প্রসঙ্গও এখানে তুলে আনা হয়েছে। সেই দিক থেকে এখানে নামকরণ যেমন সার্থক হয়েছে, এবং বিমলার অভিমান হওয়ারই কথা, এখানে কোনো দ্বিমত হওয়ার কথা নয়। তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো, যেহেতু কবি পরিচিতি সম্পর্কে সমস্ত কিছুটাই আমরা আলোচনা করলাম, বিষয়বস্তু আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম সংক্ষেপে, এবং কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ওয়াইজই আলোচনা করলাম। শেষে বলা হচ্ছে খাবো না তো আমি। এই কারণেই এই যে প্রসঙ্গগুলো আনলাম, এই যে আলোচনাগুলো করলাম, এই প্রসঙ্গগুলো আসার কারণেই কিন্তু বিমলা খাবার ইচ্ছে প্রকাশ করছে না, তিনি দুঃখ পাচ্ছে, তিনি কষ্ট পাচ্ছে, তার প্রতি যেন একটা অবিচার করা হচ্ছে। ঠিক আছে, তিনি মেয়ে বলেই তাকে মানে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গগুলো তার মনের মধ্যে একটা ক্ষোভ, দুঃখ, কষ্টটাকে তার অভিমানে পরিণত করে দিয়েছে। একদিক থেকে আমরা যদি এই বিষয়টা আলোচনা করি, আমাদের সমাজ ব্যবস্থায় যদি ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো তফাৎ না দেখানো হয়, দ্বিতীয়ত হচ্ছে পরিবারের যেহেতু তার মা, তিনি যদি ছেলে এবং মেয়েকে মানে সমান পরিমাণে গুরুত্ব দেয় সব কিছুতেই, আদর যত্ন থেকে খাবার পর্যন্ত, তাহলেও কিন্তু তার মধ্যে তেমন একটা অভিমানের কোনো কারণ ছিল না। আজকাল তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সমস্ত কিছুতে ছেলে এবং মেয়েদের অবদান কোনো কিছুতে কম নয়। শিক্ষা বিভাগেই দেখো, ডাক্তার ইঞ্জিনিয়ারে দেখো, কোনো রেলের কাজেই দেখো, কিংবা কোনো এরোপ্লেন চালনার ক্ষেত্রেই দেখো, কিন্তু সমস্ত বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যায় কোনো দিক থেকেই, কিংবা পরিবারটাকে সামলানো, পরিবারের দায়িত্বটাকে পালন করা, সমস্ত কিছুটাই কিন্তু মেয়েদের অবদান ছেলেদের তুলনায় কম নয়। এদিক থেকে আমরা বলতে পারি যে এখানে বিমলার অভিমান নামকরণটি যেমন সার্থক হয়েছে, এখানে বিমলার অভিমান কবিতাটি নবকৃষ্ণ ভট্টাচার্য আমাদের কাছে শুধু বিমলার অভিমানের কারণই নয়, এবং নারী এবং পুরুষের মধ্যে যে একটা বৈষম্য রয়েছে, সমাজের মধ্যে একটা বৈষম্য রয়েছে, এবং তার মা যে তার মেয়ে বিমলাকে কম প্রাধান্য দিয়েছে, ইত্যাদি প্রসঙ্গগুলো চলে আসতে বাধ্য। অর্থাৎ নামকরণটি আমাদের পুরো নামকরণটি যথাযথ হয়েছে, যা হওয়ার কথা। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করছি, এবং এই বইটি একটু পড়ে দেখবে, এবং কোনো তোমাদের প্রশ্ন থাকার মতো কিছু নেই, যেহেতু সমস্ত কিছুই আলোচনা করে দিয়েছি, এবং টেক্সট বই খুলে দেখলেই অবশ্যই এর সমাধান সব কিছুই পেয়ে যাবে, এবং প্রশ্ন উত্তর পর্বটা এর পরের দিনে আলোচনা করে দেব। ঠিক আছে, এই পর্যন্ত, ভালো থেকো।